গল্পের শুরুতেই আমরা ডেবি নামের এক চালাক মহিলা চোরকে দেখতে পাই। একটা দামি ব্র্যান্ডের শোরুমে ঢুকে সে বেশ কিছু দামি জিনিস হাতে নিয়ে লুকিয়ে সেগুলো প্রাইস ট্যাগ ছিঁড়ে ফেলে। এরপর পুরো কনফিডেন্স নিয়ে কাউন্টারে গিয়ে দাবি করে এই জিনিসগুলো সে গত সপ্তাহে এখান থেকে কিনেছিল, কিন্তু এখন সে এগুলো ফেরত দিতে চায়। কাউন্টারে থাকা মেয়েটা তার কাছে কেনাকাটার রসিদ চাইলে ডেবি তা দেখাতে পারে না, আর রসিদ না থাকায় সে ওই জিনিসগুলো ফেরত দিতে ব্যর্থ হয়। তবে যাওয়ার সময় সে তার এই জিনিসপত্রগুলো নেওয়ার জন্য একটা দামি ব্যাগ চেয়ে নিয়ে যায়। তো এই কাণ্ড দেখে বোঝাই যায় ডেবি কোনো সাধারণ চোর নয়, বরং যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারা একটা এক্সপার্ট চোর। তো এরপরেই ডেবির নজর পড়ে একটা 5 স্টার হোটেলের ওপর, কিন্তু সমস্যা হলো রুম বুক করার মতো একটা টাকাও তার কাছে ছিল না। তখন সে দেখে একটা ধনী কাপল হঠাৎ কোনো ইমার্জেন্সি কারণে হোটেল ছেড়ে এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছে। এটা দেখে ডেবির মাথায় একটা বুদ্ধি আসে। কাপলটা হোটেল থেকে বের হওয়া মাত্রই ডেবি রিসিপশনে ফোন করে নিজেকে ওই কাপলের লোক বলে পরিচয় দেয়। সে বলে তাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, তাই তারা ওই রুমটাতে আরও কিছু সময় থাকতে চায়। এটা শুনে রিসিপশনিস্ট কোনো সন্দেহ না করে রুমটা আবার অ্যাক্টিভ করে দেয়, আর ডেবি হাসি মুখে সেই রুমে গিয়ে আরাম করতে থাকে, কারণ ওই রুমের পুরো বিলই আগে পরিশোধ করা ছিল। পরের দৃশ্যে লু নামের একটা মেয়েকে দেখা যায়। সে একসময় ডেবির চুরির পার্টনার ছিল, তবে ডেবি জেলে যাওয়ার পরে সে অপরাধের দুনিয়া থেকে দূরে সরে গিয়েছিল। তবে একদিন লু ডেবির একটা মেসেজ পায়, যেখানে ডেবি তাকে দেখা করার জন্য ডাকে। তো এর মাঝে ডেবি তার ভাই ড্যানির কবরের কাছে যায়। আসলে সে তার ভাইকে খুব ভালোবাসত, আর তার মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তো এর কিছুদিন পরে লু ওখানে চলে আসে এবং তারা দুজনে মিলে ওখান থেকে রওনা হয়। রাস্তায় যাওয়ার সময় ডেবি লুকে জানায় সে তার লাইফের সবচেয়ে বড় চুরির প্ল্যান রেডি করে ফেলেছে, আর এই প্ল্যানটা সাকসেসফুল হলে সে চিরতরে ক্রাইমের দুনিয়া ছেড়ে দেবে। লু অবাক হয়ে পুরো প্ল্যানের কথা জিজ্ঞেস করলে ডেবি তাকে কার্টিয়ার ব্র্যান্ডের একটা অত্যন্ত দামি ডায়মন্ড নেকলেসের ছবি দেখায়, যার দাম বর্তমান বাজারে প্রায় 1800 কোটি টাকা। আর এই নেকলেসটাই ডেবি চুরি করতে চায়। এই কথা শুনে লু পুরো শকড হয়ে যায়, কারণ এই নেকলেসটা মাটির 50 ফুট নিচে এক হাই সিকিউরিটি ভল্টের মধ্যে রাখা আছে, যেখানে পৌঁছানো অসম্ভব ছিল। কিন্তু ডেবি হেসে বলে তাদের ওই ভল্ট পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না, কারণ খুব তাড়াতাড়ি ওই নেকলেস নিজে বাইরে তাদের কাছে চলে আসবে। যদিও লুয়ের মাথায় এসব কিছুই ঢুকছিল না, তবু সেই মিশনে ডেবির সাথে কাজ করতে রাজি হয়ে যায়। তো পরের দিন ডেবি তার এক্স বয়ফ্রেন্ড ক্লডের আর্ট গ্যালারিতে গিয়ে তাকে একটা প্লাস্টিকের ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে চলে আসে। এরপর সে লুকে নিয়ে সোজা ওই মিউজিয়ামে চলে যায়, যেখান থেকে নেকলেসটা চুরি করতে হবে। ওখানকার কড়া নিরাপত্তা, সিসি ক্যামেরা আর গার্ডদের দেখে লুয়ের টেনশন আরও বেড়ে যায়। সে বলে এত বড় চুরির জন্য একটা বড় টিম আর কোটি কোটি টাকার ফান্ড লাগবে, কিন্তু ডেবি দাবি করে তার এই মাস্টার প্ল্যান খুব কম মানুষ আর একদম সামান্য খরচে সাকসেসফুল হবে। লু ডেবির এই সিক্রেটের কথা জানতে চাইলে ডেবি তাকে সরাসরি একটা প্রেস কনফারেন্সে নিয়ে যায়। সেখানে ড্যাফনি নামের এক ফেমাস অ্যাক্ট্রেস উপস্থিত ছিল, আর তাকে কেন্দ্র করেই ডেবি তার চুরির মিশনের প্রথম চালটা চালার প্রস্তুতি নেয়। প্রেস কনফারেন্সে এক রিপোর্টার ড্যাফনিকে জিজ্ঞেস করে এবারের মেট গালা ইভেন্টে সে কোন ডিজাইনের ড্রেস পরবে। ড্যাফনি বলে সে এখনও কোনো ডিজাইনার ফাইনাল করেনি। এই কথা শোনা মাত্রই লু বুঝে যায় যে ডেবির নেক্সট টার্গেট কোনো ফ্যাশন ডিজাইনার হতে চলেছে। আসলে মেট গালা হলো পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্টগুলোর একটা, যেখানে সব সেলিব্রিটিরা একটা নির্দিষ্ট থিম অনুযায়ী ড্রেস পরে আসে। এবারের থিম ছিল ইউরোপিয়ান রয়্যালিটি, আর ডেবি এই থিমটা মাথায় রেখেই তার চুরির প্ল্যান সাজিয়েছিল। যেহেতু ডেফনি এখনও ডিজাইনার চুজ করেনি, তাই ডেবি আর লু এমন এক ডিজাইনের খোঁজে বের হয় যাকে ব্যবহার করে ডেফনির কাছাকাছি পৌঁছানো যায়। কিছুদিন খোঁজাখুঁজির পর তারা রোজ নামের এক ফ্যাশন ডিজাইনারের সন্ধান পায়। একসময় ফ্যাশন দুনিয়ায় রোজের খুব নাম ডাক ছিল, কিন্তু এখন তার ডিজাইন পুরনো হয়ে যাওয়ায় মানুষ তাকে ভুলে গিয়েছে, আর সে ঋণের সাগরে ডুবে গেছে। এমনকি ব্যাংক তার পাসপোর্টও সিজ করে রেখেছে, যাতে সে দেশ ছেড়ে পালাতে না পারে। তো একদিন ডেবি আর লু তার সাথে গিয়ে দেখা করে বন্ধুত্ব জমায় এবং কথায় কথায় রোজ তার এই দুর্গতির কথা ওদের জানায়। সব শোনার পর লু তাকে অফার দেয় যে তারা তার সমস্ত ঋণ শোধ করে দিতে পারে, কিন্তু বদলে রোজকে তাদের একটা কাজ করে দিতে হবে। রোজ অবাক হয়ে কাজের কথা জিজ্ঞেস করলে ডেবি তাকে ডেফনির ছবি দেখিয়ে বলে মেট গালা ইভেন্টের জন্য রোজকে ডেফনির ড্রেস ডিজাইন করার দায়িত্ব নিতে হবে। রোজ বিশ্বাসই করতে পারছিল না যে এত বড় স্টার তার ড্রেস পরবে। তখন ডেবি তাকে পুরো প্ল্যানটা খুলে বলে। সে জানায় তারা যে ডায়মন্ড নেকলেসটা চুরি করতে চায় সেটার নাম 2 সেন্ট নেকলেস, যা একসময় ইউরোপের মহারানীর খুব পছন্দের ছিল এবং কার্টিয়ার ব্র্যান্ড ওটা তৈরি করেছিল। মহারানীর মৃত্যুর পর কার্টিয়ার ওটা ফেরত নিয়ে মাটির 50 ফুট নিচে তাদের সিক্রেট ভল্টে তালাবদ্ধ করে রেখে দিয়েছে এবং ওটা কখনোই বাইরে বের করা হয় না। কিন্তু এবারে মেট গালার থিম যেহেতু ইউরোপিয়ান রয়্যালিটি, তাই ডেবি নিশ্চিত ছিল যে একটু বুদ্ধি খাটালে কার্টিয়ার কোম্পানি নিজেই ওই নেকলেস এক রাতের জন্য বাইরে বের করে দেবে। ডেবির প্ল্যান ছিল রোজ যে কোনো উপায়ে ড্যাফনিকে তার ডিজাইনের ড্রেস পরার জন্য রাজি করাবে, আর এরপর ড্যাফনি বুদ্ধি দেবে যে এই রাজকীয় ড্রেসের সাথে কার্টিয়ার ওই ঐতিহাসিক 2 সেন্ট নেকলেসটা দারুণ মানাবে। সব যদি প্ল্যান মতো হয় তবে ড্যাফনি রেড কার্পেটে ওই নেকলেস পরে আসবে, আর ওখানকার উপচে পড়া ভিড়ের মাঝেই ডেবির টিম সবার চোখ ফাঁকি দিয়ে ওটা গায়েব করে দেবে। তো প্ল্যান তো রেডি, কিন্তু এত বড় চুরি তারা তিনজনে মিলে করতে পারবে না, তাই তাদের আরও কিছু এক্সপার্ট পার্টনার দরকার ছিল।
তাই ডেবি এবার নিজের টিম গোছানো শুরু করে। সে প্রথমে অনিতা নামের এক মেয়ের সাথে দেখা করে, যে একসময় ডেবির ভাইয়ের চুরির পার্টনার ছিল, কিন্তু এখন একটা জুয়েলারি শপে সাধারণ কাজ করে। ডেবি তাকে জিজ্ঞেস করে এই বড় নেকলেসটা ভেঙে ছোট ছোট গহনায় রূপান্তর করতে তার কত সময় লাগবে। অনিতা বলে এতে অনেক সময় বা পুরো একদিন লেগে যেতে পারে। কিন্তু ডেবি যখন তাকে এই কাজের বদলে 200 কোটি টাকা অফার করে দেয়, অনিতা 1 সেকেন্ডে নিজের মত বদলে ফেলে। সে বলে খুব কম সময়ের মধ্যে এই কাজ করিয়ে দেবে। ডেবি বাড়ি ফেরার আগে লুও নিজের দায়িত্ব শেষ করে। সে 9 বল নামের এক মারাত্মক হ্যাকারকে খুঁজে বের করে ফেলে। 9 বল আসলে মেয়েটার আসল নাম ছিল না, ওটা ছিল হ্যাকিং দুনিয়ার তার কোড নেম। তো পরের দিন ডেবি তার প্ল্যানের নেক্সট চালটা চালার জন্য রোজকে পাঠায় এক ফেমাস অ্যাক্ট্রেসের সাথে দেখা করতে। ডেবি আগে এই মিটিংয়ের ব্যবস্থা করে রেখেছিল। রোজ যখন ওই অ্যাক্ট্রেসের সাথে হাত মেলাচ্ছিল, ডেবি দূর থেকে বুদ্ধি খাটিয়ে এমনভাবে একটা ছবি তোলে যাতে দেখে মনে হচ্ছে ওই অ্যাক্ট্রেস রোজের ডিজাইনের খুব প্রশংসা করছে। এরপর ডেবি ওই ছবিটা পেপারে ছাপিয়ে দেয়। ডেফনি যখন পেপারে খবর পড়ে, সে ভাবে যে ইন্ডাস্ট্রির সব বড় বড় তারকারা রোজের ডিজাইন পড়ার জন্য পাগল হয়ে আছে। ব্যাস, সে নিজে যে রোজের সাথে কন্ট্যাক্ট করে এবং মেট গালার জন্য নিজের ড্রেস ডিজাইন করার অফার দিয়ে দেয়। ডেবির প্ল্যানের প্রথম পার্ট একদম সাকসেসফুল হয়ে যায়, কিন্তু এখন তাদের এমন এক ওস্তাদ চোরের দরকার ছিল যে শত শত মানুষের চোখের সামনে থেকে এক পলকে জিনিস গায়েব করতে পারে। অনেক খোঁজাখুঁজির পর তারা রাস্তায় খেলা দেখানো কনস্ট্যান্স নামের এক মেয়েকে দেখতে পায়, যে জাদুর ছলে মানুষের জিনিসপত্র 1 নিমিষে গায়েব করে দিত এবং আজ পর্যন্ত কখনো পুলিশের হাতে ধরা পড়েনি। তার এই হাতের সাফাই দেখে ডেবি তাকে নিজের টিমে জয়েন করার অফার দিলে কনস্ট্যান্স বেশি না ভেবে রাজি হয়ে যায়। এরপর ডেবি তার আরেক পুরনো পার্টনার ট্যামির কাছে যায়, যে দাবি করত সে এখন চুরির দুনিয়া ছেড়ে সাধারণ সংসার করছে। কিন্তু ডেবি তার গ্যারেজে গিয়ে দেখে সেখানে এখনও প্রচুর চোরাই মাল লুকানো আছে। ট্যামি প্রথমে এই মিশনে আসতে মানা করলেও ডেবি তাকে টাকার অফার করে, আর পুরো প্ল্যান বোঝালে সেও লোভ সামলাতে না পেরে রাজি হয়ে যায়। এবার ডেবি তার পুরো টিমকে এক জায়গায় জড়ো করে সবার দায়িত্ব বুঝিয়ে দেয়। রোজের কাজ ছিল ডেফনিকে ওই 2 সেন্ট নেকলেস পরার জন্য রাজি করানো। 9 বল পুরো মিউজিয়াম আর ইভেন্টের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে নজর রাখবে। কনস্ট্যান্ট সঠিক সুযোগ বুঝে ডেফনির গলা থেকে নেকলেস গায়েব করবে। ট্যামি পুরো মিশনের ব্যাকআপ আর লজিস্টিক সামলাবে। আর লুয়ের কাজ ছিল চুরির পর ওই ডায়মন্ডগুলো মার্কেটে বিক্রি করা। প্ল্যান অনুযায়ী রোজ ডেফনির সাথে কথা বলে তাকে বোঝায় যে তার এই রাজকীয় ড্রেসের সাথে কোনো সাধারণ নেকলেস একদমই মানাবে না, এর সাথে ইতিহাসের সবচেয়ে ফেমাস ওই শাহী নেকলেসটাই পড়তে হবে। ড্যাফনি প্রথমে একটু ইতস্তত বোধ করলেও রোজের মিষ্টি কথায় গলে গিয়ে শেষমেশ রাজি হয়ে যায়। এবার প্ল্যানের নেক্সট পার্ট শুরু হয়। ডেবির কথায় রোজ আর অনিতা কটিয়ারের শোরুমে গিয়ে হাজির হয়। ওদের উদ্দেশ্য ছিল আসল নেকলেসের হুবহু একটা নকল কপি তৈরি করা, যাতে চুরির সময় ওটা বদলে দেওয়া যায়। কিন্তু এর জন্য ওদের নেকলেসের একটা নিখুঁত 3D মডেল দরকার ছিল। সমস্যা হলো ওই নেকলেস বহু বছর ধরে ভল্টে বন্ধ থাকায় ইন্টারনেটে তার কোনো ছবি ছিল না, তাই ওদের নিজেদেরই ওটা চোখে দেখতে হতো। শোরুমে গিয়ে তারা কর্মচারীদের কাছে বারবার ওই 2 সেন্ট নেকলেসটা দেখার জন্য জেদ করে থাকে, যার কারণে শেষমেশ শোরুমের ম্যানেজার সেখানে আসে। ম্যানেজার এত দামি নেকলেস ভল্ট থেকে বের করতে সরাসরি মানা করে দিলে রোজ তাকে বুদ্ধি দিয়ে বলে কার্টিয়ার কোম্পানি যদি তাদের সবচেয়ে ফেমাস গহনা সবসময় লকারে বন্ধ করে রাখে তবে মানুষ এই ব্র্যান্ডের নাম ভুলে যাবে, কিন্তু এই নেকলেস যদি মেট গালার মতো বড় ইভেন্টে কোনো বড় সেলিব্রিটির গলায় ঘরে তবে পুরো দুনিয়ায় কার্টিয়ার কোম্পানির নাম ছড়িয়ে পড়বে। ম্যানেজারের কথাটা যুক্তিযুক্ত মনে হয় সে ওদেরকে মাটির নিচ থেকে সেই সিক্রেট ভল্টে নিয়ে যেতে রাজি হয়। সেখানে পৌঁছে রোজ একটা বিশেষ চশমা পরে নেয়, যা দেখতে সাধারণ হলেও ওটার ভেতরে একটা 3D স্ক্যানার লুকানো ছিল। কিন্তু স্ক্যানিং শুরু হতেই নতুন এক সমস্যা দেখা দেয়। ভল্টটা মাটির অনেক নিচে হয়, চশমার সিগন্যাল আসছিল না। রোজ ঘাবড়ে গেলেও অনিতা তখনই এক বাহানা বানিয়ে ম্যানেজারকে বলে মেট গালার ইভেন্টটা যেহেতু দিনের আলোয় হবে তাই আমাদের দেখা দরকার যে রোদের মধ্যে এই ডায়মন্ডগুলো কেমন চকচক করে। ম্যানেজার কথাটায় রাজি হয়ে নেকলেসটা বাইরে রোদের মধ্যে নিয়ে আসে। এবার রোজের চশমা পুরো সিগন্যাল পেয়ে যায় এবং সে নেকলেস দেখা নাটক করার মাঝেই চশমার স্ক্যানার দিয়ে পুরো নেকলেসটার 3D স্ক্যানিং কমপ্লিট করে নেয়। ওদিকে 9 বল নিজের সিস্টেমে বসে ওই স্ক্যানারের সাহায্যে কম্পিউটারে নেকলেসের একটা ডিজিটাল মডেল তৈরি করে ফেলে। পরের দিন কনস্ট্যান্স মিউজিয়ামে গিয়ে ওখানকার এক সাফাই কর্মীর আইডি কার্ড খুব চালাকির সাথে চুরি করে 9 বলের কাছে পৌঁছে দেয়। 9 বল ওই আইডি কার্ড ব্যবহার করে সাফাই কর্মীর ছদ্মবেশ ধরে মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখন ওখানে মেট গলার সিকিউরিটি নিয়ে বড় মিটিং চলছিল। 9 বল ডাস্টবিন পরিষ্কার করার বাহানা করে ওই ঘরে ঢুকে একটা ছোট্ট স্পিকার লুকিয়ে রেখে আসে, যার কারণে বাইরের টিমের সবাই ওদের মিটিংয়ের কথা স্পষ্ট শুনতে পাচ্ছিল। তারা জানতে পারে যে মেট গালার জন্য মিউজিয়ামের পুরো সিকিউরিটি সিস্টেম আপগ্রেড করা হচ্ছে। এই খবর শুনে ডেবি খুব খুশি হয়, কারণ সিস্টেম আপগ্রেডের সময়ই ওটাকে হ্যাক করা সবচেয়ে সহজ। সেই রাতে 9 বল সিকিউরিটি টিমের কর্মচারীদের সোশ্যাল প্রোফাইল চেক করতে করতে এক কর্মচারীকে খুঁজে পায়, যার প্রোফাইল শুধু কুকুরের ছবিতে ভরা ছিল। 9 বল তার এই দুর্বলতার সুযোগ নিয়ে কুকুরদের একটা ফেক ওয়েবসাইট বানিয়ে ওটার লিঙ্ক ওই কর্মচারীকে মেসেজ করে দেয়। সেই লিঙ্কটায় ক্লিক করা মাত্রই তার পুরো কম্পিউটার হ্যাক হয়ে যায় এবং 9 বল মেট গালার সিকিউরিটি সিস্টেমের ফুল অ্যাক্সেস পেয়ে যায়। এবার তার কম্পিউটারে মিউজিয়ামের প্রতিটি ক্যামেরার লোকেশন দেখা যাচ্ছিল, কিন্তু সিসিটিভির ম্যাপ দেখে সবার চিন্তা বেড়ে যায়, কারণ মিউজিয়ামের এমন কোনো কোণা ছিল না যেখানে ক্যামেরা নেই।
এমনকি ওয়াশরুমে ক্যামেরা লাগানো ছিল। ডেবি তখন 9 বলকে জিজ্ঞেস করে সে কি ক্যামেরার অ্যাঙ্গেল একটু ঘুরিয়ে ওয়াশরুমের ভেতরে একটা 9 ফুটের ব্লাইন্ড স্পট তৈরি করতে পারবে। 9 বল ফুল কনফিডেন্সের সাথে বলে যে এটা তার জন্য একদম সহজ কাজ। তো এর পরেই টিম আরেকটা বড় সুযোগ পেয়ে যায়। ভোগ ম্যাগাজিন মেট গালার ম্যানেজমেন্ট সামলানোর জন্য কিছু নতুন কর্মী হায়ার করছিল। পরের দিনই ট্যামি ওখানে ইন্টারভিউ দিয়ে সহজে কাজ পেয়ে যায়। অফিসের ভেতর সে মেট গালার বসার আসনের পুরো চার্টটা দেখতে পায় এবং নিজের স্পেশাল চশমা দিয়ে ওটার স্ক্যান করে 9 বলকে পাঠিয়ে দেয়। চার্টটা দেখে ডেভির নজর পড়ে ড্যাফনির ঠিক পাশে খালি সিটটার ওপরে। সে 9 বলকে বলে হ্যাক করে ওই সিটে ক্লডের নাম বসিয়ে দিতে। এরপর ট্যামি অফিসে নিজের বসকে বুঝিয়ে পুরো ইভেন্টের স্টাফ ম্যানেজমেন্টের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নেয়। এই সুযোগে সে লুকে শেফ হিসেবে আর অনিতাকে কিচেন স্টাফ হিসেবে মিউজিয়ামের ভেতরে ঢুকিয়ে দেয়। এখন ডেভিড পুরো টিম কোনো সন্দেহ ছাড়াই মেট গালার ভেতরে পৌঁছানোর জন্য রেডি ছিল। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত দিনটা চলে আসে। সকাল সকাল কার্টিয়ার কোম্পানির কর্মচারীরা ওই 1800 কোটি টাকার আসল টুসেন্ট নেকলেস নিয়ে ড্যাফনির বাড়িতে এসে হাজির হয়। রোজ ওখানেই দাঁড়িয়েছিল এবং সে ড্যাফনিকে নেকলেসটা পরে দেখতে বলে। ড্যাফনি ওটা পরার পর রোজ যখন ওটা খোলার চেষ্টা করে তখন এক নতুন মুসিবত সামনে আসে। নেকলেসের লক কিছুতেই খুলছিল না। কার্টিয়ারের কর্মীরা তখন জানায় যে এই লক খোলার জন্য একটা স্পেশাল ম্যাগনেট বা চুম্বক লাগে, যা শুধু কার্টিয়ার কোম্পানির কাছে আছে। ওটা ছাড়া এই নেকলেস খোলা অসম্ভব। এটা শুনে রোজের মুখের রং উবে যায়, কারণ নেকলেস যদি খোলাই না যায় তবে তাদের পুরো চুরির প্ল্যান এখানে মাটি হয়ে যাবে। কিন্তু রোজ নিজেকে সামলে নিয়ে কর্মচারীকে বলে সেজন্য একবার লকেটটা খুলে দেখায়, যাতে রোজও নিয়মটা বুঝতে পারে। কর্মচারী ম্যাগনেট দিয়ে লকটা খোলার সময় রোজ লুকিয়ে নিজের মোবাইল দিয়ে ওটার পুরো ভিডিও বানিয়ে ডেবির কাছে পাঠিয়ে দেয়। ভিডিও দেখে ডেবি চিন্তায় পড়ে গেলে 9 বল এক বুদ্ধি খাটায়। সে ভিডিওটা নিজের বোনকে পাঠায়, যে এই ধরনের ডিভাইস বানাতে ওস্তাদ ছিল, আর তার বোন ভিডিও দেখে সে হুবহু এক রকমের ম্যাগনেট তৈরি করে 9 বলের হাতে তুলে দেয়। সন্ধ্যা হতেই মেট গালার রাজকীয় ইভেন্ট শুরু হয়ে যায়। ডেফনি গলায় ওই আসল টুসের নেকলেস পরে মেট গালায় এন্ট্রি নেয় এবং তার সাথে রোজ আর কার্টিয়ারের সেই কর্মচারীও বডিগার্ডের মতো ঘুরছিল। ওদিকে ডেভিড টিমের সবাই অলরেডি মিউজিয়ামের ভেতরে নিজের নিজের জায়গায় পজিশন নিয়ে নিয়েছিল। 9 বল বাইরে একটা ভ্যানে বসে হ্যাক করা ক্যামেরার সাহায্যে মিউজিয়ামের প্রতিটি গতিবিধির উপর নজর রাখছিল। প্ল্যান অনুযায়ী ডেফনি প্রথমে মিউজিয়ামের সেই অংশে যায় যেখানে রাজকীয় গহনাগুলো ডিসপ্লে করা ছিল, আর সেখানে কিছু সময় কাটানোর পর সে নিজের সিটের দিকে এগিয়ে যায়। আর ঠিক এখানেই শুরু হয় ডেভির লাইফের সবচেয়ে বড় চুরির অপারেশন। ডিনার শুরু হওয়া মাত্রই লু ওয়েটারের ছদ্মবেশ ধরে ডেফনির টেবিলের কাছে পৌঁছায় এবং সুযোগ বুঝে ডেফনির খাবারের বাটিতে একটা বিশেষ কেমিক্যাল মিশিয়ে দেয়। সারাদিন না খেয়ে থাকায় ডেফনি খুব ক্ষুধার্ত ছিল, তাই সে তাড়াতাড়ি খাবার খেতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই কেমিক্যালের রিয়াকশনে তার শরীর খারাপ হতে শুরু করে এবং সে বমি করার জন্য সোজা ওয়াশরুমের দিকে দৌড়ায়। এটাই ছিল সেই মোক্ষম সুযোগ যার জন্য পুরো টিম ওয়েট করছিল। ডেফনি ওয়াশরুমে ঢোকা মাত্রই কনস্ট্যান্স বুদ্ধি খাটিয়ে বাকি সব ওয়াশরুমের দরজা লক করে দেয় এবং শুধু 9 বলের তৈরি করা ব্লাইন্ড স্পটের ওয়াশরুমের দরজাটা খোলা রাখে। ওদিকে ডেবি বাইরে দাঁড়িয়ে চারদিকের পরিবেশে নজর রাখছিল। ডেফনি ভেতরে এতটাই অসুস্থতা বোধ করছিল যে তার নিজের আশেপাশের কোনো খেয়াল ছিল না। ঠিক তখনই কার্টিয়ারের কর্মচারীও ডেফনির সুরক্ষার জন্য ওয়াশরুমের ভেতরে ঢোকার চেষ্টা করলে ডেবি তাকে মাঝপথে আটকে দিয়ে বলে, আরে ভাই, ওটা লেডিস ওয়াশরুম, আপনাদের ভেতরে যাওয়া ঠিক হবে না। ঠিক ওই সময় কনস্ট্যান্স মিউজিয়ামের স্টাফ সেজে ডেফনিকে হেল্প করার বাহানা করে ওয়াশরুমের ভেতরে ঢুকে এবং এত নিখুঁত ও চটজলদি হাতের ছাপাই দেখিয়ে ডেফনির গলা থেকে নেকলেসটা খুলে নেয় যে ডেফনি বিন্দুমাত্র টের পায় না। নেকলেসটা খোলার পর কনস্ট্যান্স ওটা নিয়ে বাইরে চলে আসে। ঠিক তখন এক ওয়েটার খাবারের ট্রে নিয়ে 9 বলের তৈরি করা ওই সিসিটিভি ব্লাইন্ড স্পট এড়িয়ে দিয়ে যাচ্ছিল। ডেবি হালকা ধাক্কা দিয়ে ওই ওয়েটারকে মাঝপথে থামিয়ে দেয়, আর পরের মুহূর্তে কনস্ট্যান্ট চতুরতার সাথে ওই চুরির নেকলেসটা ওয়েটারের ট্রের ওপর রেখে দেয়। বেচারা ওয়েটার নিজের কাজে এতটা বিজি ছিল যে সে বুঝতে পারেনি তার ট্রের ওপর কোটি কোটি টাকার নেকলেস রাখা হয়েছিল। কিছু সেকেন্ডের মধ্যে ওই ট্রে কিচেনে পৌঁছায় যেখানে অনিতা আগে থেকে ওয়েট করছিল। সে ট্রে থেকে নেকলেসটা তুলে নিয়ে সোজা কিচেনের ওয়াশরুমে ঢুকে ওটাকে ছোট ছোট টুকরোয় কাটার কাজ শুরু করে দেয়। ওদিকে ডেফনি ওয়াশরুম থেকে বাইরে বের হতেই কার্টিয়ারের কর্মচারীর নজর তার গলার দিকে যায় আর তার চোখ ছানা বড়া হয়ে যায়। ডেফনির গলা থেকে টুসের নেকলেস গায়েব হয়ে গিয়েছে। পুরো মিউজিয়াম জুড়ে হইচই শুরু হয়ে যায়। সিকিউরিটি গার্ডরা সবার আগে ওয়াশরুম তল্লাশি করে, কিন্তু সেখানে কিছুই পায় না। তারা ডেফনিকে জিজ্ঞাসাবাদ করলেও সে বলে সে নিজেই জানে না নেকলেসটা কোথায় গেল। ঠিক তখনই ক্লড সামনে এসে বলে যে সে সারাক্ষণ ডেফনির সাথে ছিল, কিন্তু কোনো সন্দেহজনক কিছু তার নজরে পড়েনি। মিউজিয়ামের সিকিউরিটি আরও টাইট করে দেওয়া হয় এবং সব গেট বন্ধ করে অতিথিদের এক জায়গায় দাঁড় করিয়ে চেকিং শুরু হয়। ওদিকে 9 বল ক্যামেরার মাধ্যমে দেখছিল যে এক সিকিউরিটি গার্ড সোজা কিচেনের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে অনিতা আসল নেকলেসটা কাটছিল। 9 বল সাথে সাথে ডেবিকে ওয়ার্নিং দিলে ডেবি 1 সেকেন্ডও সময় নষ্ট না করে ট্যামিকে ইশারা করে প্ল্যানের নেক্সট চাল চালার জন্য। ট্যামির পায়ের মোজায় আগে থেকে সে আসল নেকলেসের মতো দেখতে নকল নেকলেসটা বাঁধা ছিল। সে সুযোগ বুঝে ওটা বের করে মিউজিয়ামের ভেতরে একটা ঝর্ণার পানির মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এবং এমন একটা সিন ক্রিয়েট করে যেন ডেফনি ওয়াশরুমে যাওয়ার তাড়াহুড়োয় নেকলেসটা ওখানে ফেলে গেছে। নকল নেকলেসটা উদ্ধার হওয়া মাত্রই কার্টিয়ারের লোকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং কিচেনের দিকে যাওয়া গার্ডকেও মাঝপথ থেকে ফিরিয়ে নেওয়া হয়।
আর এই সুযোগটারই অনিতার দরকার ছিল। সে আসল নেকলেসের হীরের টুকরোগুলোকে পুরোপুরি আলাদা করে ছোট ছোট গহনায় বদলে ফেলে। এরপর কনস্ট্যান্ট ওইসব হীরের গহনাগুলো ডেবির কাছে পৌঁছে দেয়, আর ডেবি সেগুলো নিজের পুরো টিমের মধ্যে ভাগ করে দেয়। কেউ ব্রেসলেট বানিয়ে, কেউ কানের দুল বানিয়ে, আর কেউ আংটি বানিয়ে ওই 1800 কোটি টাকার হীরে নিজের শরীরে পরে নেয়। এই কারণে কোটি কোটি টাকার আসল নেকলেসটা সবার চোখের সামনে দিয়ে মিউজিয়াম থেকে বাইরে বের হয়ে যায়, আর সিকিউরিটি গার্ডরা বিন্দুমাত্র টের পায় না। চেকিং শেষ হওয়ার পর সব গেস্টরা একে একে মিউজিয়াম থেকে বের হতে থাকে, এবং ডেভিড টিমের প্রতিটি সদস্য নিজের সাথে ওই নেকলেসের একটা একটা অংশ নিয়ে বাইরে চলে আসে। ওদিকে কার্টিয়ারের কর্মচারীরা ওই উদ্ধার হওয়া নেকলেসটা শোরুমে নিয়ে গিয়ে যখন ম্যানেজারকে পরীক্ষা করতে দেয়, তখন জানা যায় ওটা আসল নেকলেস ছিলই না, ওটা ছিল অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা একটা নকল নেকলেস। যেহেতু নেকলেসটার ইন্স্যুরেন্স বা বীমা করা ছিল, কার্টিয়ার কোম্পানির সাথে সাথে ইন্স্যুরেন্স কোম্পানিকে খবর দেয়। কোম্পানি এই হাই প্রোফাইল চুরির কেস ইনভেস্টিগেট করার জন্য জন নামের এক এক্সপার্ট ইনভেস্টিগেটরকে দায়িত্ব দেয়। জন মিউজিয়ামের ড্রেনেজ লাইন থেকে শুরু করে ডেফনি পর্যন্ত সবাইকে করা জিজ্ঞাসাবাদ করে, কিন্তু চুরির কোনো ক্লু পায় না। ডেফনিও যখন জানতে পারে যে সে যে নেকলেসটা ফেরত দিয়েছিল ওটা নকল ছিল, সেও পুরো অবাক হওয়া নাটক করে। শেষমেশ জন যখন পুরো ইভেন্টের সিসিটিভি ফুটেজ চেক করতে বসে, তখন ক্যামেরায় তার নজর পড়ে ডেবির ওপর। জন আগে থেকে ডেবিকে চিনত, কারণ ডেবি একজন পুরনো অপরাধী, তাই তার সন্দেহ সরাসরি ডেবির ওপরে গিয়ে পড়ে। তাই সে ডেবির কাছে গিয়ে হাজির হয় এবং ডিরেক্ট তার ওপর নেকলেস চুরির অভিযোগ আনে। কিন্তু ডেবি বিন্দুমাত্র না ঘাবড়ে খুব শান্তভাবে সব অভিযোগ অস্বীকার করে এবং উল্টে চালাকি করে সন্দেহের তীর অন্যদিকে ঘুরিয়ে দেয়। জনের মনে পুরোপুরি বিশ্বাস না হলেও যেহেতু ডেবির বিরুদ্ধে কোনো পাকা প্রমাণ ছিল না, সে কিছু করতে পারে না। ডেবি তখন তাকে বলে সে যদি লুকিয়ে একটু সময় দেয় তাহলে সে আসল চোরের বিরুদ্ধে প্রমাণ এনে দেবে। সেই সন্ধ্যায় ডেবি নিজের পুরো টিমকে নিয়ে এক জায়গায় বসে আলোচনা করছিল যে এই চুরির হিরেগুলো ব্ল্যাক মার্কেটে কিভাবে বিক্রি করা যায়। কিন্তু ঠিক তখনই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে স্বয়ং ডেফনি। আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট সামনে আসে। আসলে ডেফনি নিজে এই চুরির মিশনের একটা গোপন অংশ ছিল, আর এই সিক্রেটটা ডেভিড টিমের বাকি 6 জন সদস্যও জানত না। ডেফনি আসলে অনেক আগেই ডেভিড চাল ধরে ফেলেছিল। রোজ যখন ড্রেসের ট্রায়ালের সময় বারবার তাকে টুসের নেকলেস পরার জন্য জোরাজোরি করছিল, তখনই রোজের ওভার অ্যাক্টিং দেখে ডেফনির সন্দেহ হয়। এমনকি ওয়াশরুমে যখন কনস্ট্যান্স তার গলা থেকে নেকলেস খুলছিল, তখনও ডেফনি সব বুঝতে পেরেছিল, কিন্তু সে ইচ্ছে করে কাউকে আটকায়নি। সে সিদ্ধান্ত নিয়েছিল সে ডেভির সাথে হাত মেলাবে, কারণ ডেভির প্ল্যানটা তার দারুণ লেগেছিল। আর এতে ডেভিও তাকে নিজের টিমে নিয়ে নেয়, কারণ ডেফনি যদি ওদের সাথে না থাকতো তবে সে 1 সেকেন্ডে পুরো টিমকে পুলিশের হাতে ধরে দিতে পারত। কিন্তু এখন তাদের সামনে আরেকটা বড় সমস্যা ছিল। পুলিশি ইনভেস্টিগেশন যতদিন না বন্ধ হচ্ছে, ততদিন তারা এই হিরোগুলো বাজারে বিক্রি করতে পারবে না। আর এর জন্য তাদের এমন এক বলির পাঠা দরকার ছিল যার ওপর পুরো চুরির দোষ চাপিয়ে কেসটা ক্লোজ করা যায়। ডেবি মুস্কি এসে বলে তাদের বলির পাঠা খোঁজার কোনো প্রয়োজন নেই, কারণ সে আগে থেকে একজনকে চুজ করে রেখেছে, আর সে হলো তার এক্স বয়ফ্রেন্ড ক্লড। সেই রাতেই ডেবির প্ল্যান অনুযায়ী ডেফনি ক্লডের গ্যালারিতে গিয়ে তার সাথে একটা রোমান্টিক রাত কাটায়। সকালে ক্লড ঘুম থেকে ওঠার আগেই ডেফনি আলমারি থেকে ক্লডের ওই স্যুটটা বের করে, যেটা সে মেট গালার রাতে পরেছিল। আসলে মেট গালার ভিড়ের মাঝে ডেবি যখন ইচ্ছে করে ক্লডের সাথে ধাক্কা খেয়েছিল, সে তখনই কটিয়ার নেকলেসের একটা আসল হীরের টুকরো ক্লডের পকেটে গুজে দিয়েছিল। ডেফনি কোটের পকেট থেকে ওই দামি হীরের টুকরোটা বের করে ওটার ছবি তোলে এবং ডেবির কাছে পাঠিয়ে দেয়। ডেবি এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই ছবিটা ইনভেস্টিগেটর জনের কাছে লিক করে দেয়। জনের হাতে চুরির পাকা প্রমাণ চলে আসায় সে পুলিশকে নিয়ে গিয়ে ক্লডকে অ্যারেস্ট করে জেলে পুরে দেয়। কিন্তু প্রশ্ন হলো, ডেবি কেন শুধু ক্লডকে ফাঁসালো? আসলে কয়েক বছর আগে ডেবি আর ক্লড একে অপরকে ভালোবাসতো এবং দুজনে মিলে আর্ট গ্যালারি থেকে দামি দামি পেন্টিং চুরি করে কোটি কোটি টাকা কামাতো। কিন্তু একবার পুলিশের খাঁচায় ধরা পড়ার পর ক্লড নিজেকে বাঁচানোর জন্য ডেবির সাথে বেইমানি করে এবং চুরির সমস্ত দোষ ডেবির ওপর চাপিয়ে দিয়ে নিজে খালাস হয়ে যায়, যার কারণে ডেবিকে 5 বছর জেলের খানি আনতে হয়েছিল। জেল থেকে বেরোনোর পর ডেবি আসলে দুটো মাস্টার প্ল্যান বানিয়েছিল। প্রথমটা হলো 1800 কোটি টাকার নেকলেস চুরি করা, আর দ্বিতীয়টা হলো নিজের বেইমান এক্স বয়ফ্রেন্ডের উপর প্রতিশোধ নেওয়া। আর ডেবির দুটো প্ল্যানই 100% সফল হয়। এবার অবশেষে টিম ওই হিরোগুলো বিক্রি করে টাকা ভাগ করার জন্য বসে। কিন্তু চুরির টাকা থেকে পিছনের সব খরচ বাদ দেওয়ার পর দেখা যায় যে প্রত্যেকের ভাগে আশা অনুযায়ী বড্ড কম টাকা আসছে, যা দেখে টিমের সবাই একটু মন খারাপ করে। তখনই ডেবি হাসি মুখে ড্যানের চুরি স্টাইলের মতো আরেকটা মস্ত বড় সিক্রেট সবার সামনে ফাঁস করে, যা শুনে সবার চোখ কপালে উঠে যায়। সে জানায় মেট গালার রাতে তারা শুধু ওই টুসের নেকলেসটাই চুরি করেনি। আসলে যখন মিউজিয়ামে চুরির পর হইচই চলছিল আর গেস্টদের এক জায়গায় আটকে রাখা হয়েছিল, তখন ডেবি নিজের এক পুরনো চোর সাথীর হেল্প নিয়ে মিউজিয়ামের ডিসপ্লেতে রাখা পুরো রাজকীয় গহনার কালেকশনটাই আসল থেকে নকল গহনা দিয়ে বদলে দিয়েছিল। আর ওই সব আসল রাজকীয় গহনার মোট বাজার মূল্য ছিল প্রায় 4200 কোটি টাকা। এই অবিশ্বাস্য সত্য জানার পর ডেবির পুরো টিম খুশিতে নাচতে শুরু করে, কারণ এখন ডেবির চুরির বুদ্ধির কারণে প্রত্যেকের ভাগের ধারণার চেয়েও 10 গুণ বেশি টাকা আসতে চলেছিল। আর এই ধামাকা টুইস্ট আর কোটি টাকার লুটের মাধ্যমেই এই টানটান উত্তেজনার ক্রাইম থ্রিলার মুভিটা এখানে শেষ হয়ে যায়।